ফাইবারের কেমিস্ট্রি আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফাইবার প্রোডাকশন। ফাইবারের কেমিস্ট্রিতে আমরা আলোচনা করেছিলাম যে মনোমার অপশন দুইটা আছে, একটা হলো ডাইমিথাইল টেরেথালেট এবং ইথিলিন গ্লাইকল, আর একটা হলো টেরেথালিক অ্যাসিড এন্ড ইথিলিন গ্লাইকল। যদি ডাইমিথাইল টেরেথালেট এবং ইথিলিন গ্লাইকল হয় তাহলে প্রথম ধাপে যে রিঅ্যাকশনটা হয় ওটার নাম হলো ট্রান্সএস্টারিফিকেশন, আর দ্বিতীয় ধাপের রিঅ্যাকশন হলো পলিকন্ডেনসেশন। আর যদি টেরেথালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল রিঅ্যাকশন করে তাহলে প্রথম ধাপের রিঅ্যাকশনটাকে বলা হয় এস্টারিফিকেশন, অনেক সময় বলা হয় ডাইরেক্ট এস্টারিফিকেশন। দ্বিতীয় ধাপটা হলো সেম পলিকন্ডেনসেশন। আমরা তিনটা রিঅ্যাকশনই দেখেছি এবং উৎপন্ন পলিমারের মলিকুলার ওয়েট কত হয় সেটাও আমরা জেনেছি। এটা হলো ফাইবার কেমিস্ট্রি। আর এখন হলো ফাইবার প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে উৎপন্ন পলিমার সেটা থেকে ফাইবার তৈরি করব। কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে যখন ফাইবার তৈরি করা হয় দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, ব্যাচ প্রসেস অথবা কন্টিনিউয়াস প্রসেস। ব্যাচ প্রসেসে যেটা হয় হ্যাঁ রবিনা, আমি আমার ক্লাস শুরু হয়েছে তো আমি ক্লাস শেষে তোমাকে আমি কল দেবো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। সরি, আমি আমার এক ছাত্র এখন জার্মানিতে পিএইচডি করতেছে, ও একটা ফোন দিছিল আর কি। এখন দিস ইজ নট টাইম, কথা বলার সময় না। যাই হোক, তোমাদের জাস্ট ইনফর্ম করলাম যে তোমাদের মতো ছেলেরাই হয়তো বাইরে গিয়ে পড়াশোনা করবা, ভবিষ্যতে সুযোগ আছে। তো ব্যাচ প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস। ব্যাচ প্রসেসটা হলো প্রথমে আমি পলিমার বানাবো বাই ব্যাচ, একটা নির্দিষ্ট পরিমাণ মনোমার নিব, নিয়ে রিঅ্যাকশন করব ধাপে ধাপে, দুই ধাপে দেখলেই তো তাই না, রিঅ্যাকশন করব, পলিমার হবে, পলিমারটা আমরা চিপস ফর্মে নিব, সেই চিপ থেকে আবার মেল্ট স্পিনিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে নিয়ে আমরা ফাইবার তৈরি করব। ব্যাচ প্রসেস। ছোট ক্যাপাসিটি হলে ব্যাচ প্রসেসটাই ভালো। আর বড় ক্যাপাসিটি যখন হয়, মনে করো ক্যাপাসিটি ধরো 150 টন পার ডে, 200 টন পার ডে ফাইবার তৈরি করতে চাও, তখন তো আর ব্যাচ প্রসেসে হবে না। তুমি হয়তো বলতে পারো যে স্যার ব্যাচ প্রসেসে করা যাবে না। যাবে তো, 4-5 বারে করলেই তো হবে। হ্যাঁ করা যাবে, কিন্তু যে ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন হবে, কন্টিনিউয়াস প্রসেসে ভেরিয়েশনটা হয় না। যে কারণে কন্টিনিউয়াস প্রসেসটা, যেখানে প্রোডাকশন ক্যাপাসিটি হাই, সেখানে ব্যবহার করা হয়। তারপরে চিপ থেকে যদি আমি ফাইবার তৈরি করতে চাই তাহলে এটাকে মেল্ট স্পিনিং এর মাধ্যমে ফাইবার তৈরি করা হয়। ড্রয়িং টেম্পারেচারটা সাধারণত আর কি এই যে টিজি তার কাছাকাছি থাকে, অর্থাৎ 70 ডিগ্রি প্লাস মাইনাস কাছাকাছি থাকে, 70 ডিগ্রির মতো থাকে টেম্পারেচার। এই হলো খুব সংক্ষেপে বললাম আর কি ফাইবার কিভাবে তৈরি করা হয়। এখন ব্যাচ প্রসেস যখন হয় তখন কিভাবে ফাইবার তৈরি করা হয় তার একটা প্রবাহ চিত্র আমি তোমাদের দেখাচ্ছি সংক্ষেপে, কিন্তু তোমাদের জানার থাকলে তোমরা প্রশ্ন করবে, আমি সেখান থেকে উত্তর দেব। তো সরি, দেখতে পাচ্ছ তো? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। সরি, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তো ব্যাচ পলিমারাইজেশন যেটা, সেটার ক্যাপাসিটি হলো 1 থেকে 40 টন পার ডে। তার মানে তোমার যদি টার্গেট থাকে যে আমি 25 টন বা 30 টন ফাইবার একদিনে তৈরি করব, তাহলে ব্যাচ প্রসেসটাই সুইটেবল। কন্টিনিউয়াস প্রসেসে যাওয়া ঠিক হবে না।
কারণটা হলো ব্যাচ প্রসেসে খরচ কম, কন্টিনিউয়াস প্রসেসে খরচ অনেক বেশি, অনেক বেশি কিন্তু। হ্যাঁ, তো ওইটা স্কেলই আলাদা, ওটার চিন্তা ভাবনাটাই আলাদা, এটার চিন্তা ভাবনাই আলাদা। তো সেই জন্য আমি দুইটারই ফ্লো চার্ট দেখাচ্ছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য যে কিভাবে ফাইবার তৈরি করে। মূল নীতির কিন্তু কোনো পার্থক্য নাই। হ্যাঁ, মূল নীতিটা কিন্তু সব জায়গায় এক, এবং ওই যে আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলে আসছি, সিমিলার ওয়েতে করা হয়। তো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, পড়লে বুঝতে পারবা, এমন কোনো খুব খুব কঠিন কাজ না যেটা বুঝতে হলে খুব কষ্ট হবে তোমাদের। তারপরে আমি দুই এক লাইন বলছি, তোমাদের ক্লারিফিকেশন লাগলে আমাকে সঙ্গে সঙ্গে বলবা, স্যার এটা একটু আরেকটু ভালো করে বোঝায়। তো ব্যাচ প্রসেসে হলো কি, ওই যে অল্প পরিমাণ, আমাদের টার্গেটই তো কম, তাই না? কিন্তু এখানে হিসাব নিকাশ করতে হবে, হিসাব নিকাশ করে নিতে হবে। এবং তোমরা পলিমারাইজেশন পড়ে আসছো, তাই না? কনডেনসেশন পলিমারাইজেশন শর্তগুলি তোমরা জানো, যে মনোমার যে আমি নিব, তোমার মনোমারের রেশিও 1:1 বা n/n পারফেক্ট হইতে হবে। হ্যাঁ, আমি যদি 10 মোল নেই মনোমার এ, 10 মোল নিতে হবে মনোমার বি। কিন্তু এমন যদি হয় মনোমার এটা পিওর কিন্তু মনোমার বির মধ্যে একটা ইম্পিউরিটি আছে, তাহলে কিন্তু তুমি 10 মোল ক্যালকুলেশন করে নিলেও সেখানে কিন্তু হয়ে যাবে 0.99 মোল, তাই না? তখন রিয়েকশন করলে কিন্তু ইকুই মলিকুলার লেভেলের রিয়েকশনটা হয়। তাহলে দেখা যাবে এ যে কেমিক্যালটা আর কি, মানে আমার তো মনোমার তো দুইটা, এ মনোমারটা অবশিষ্ট থেকে যাবে, কখনোই 100% পলিমারাইজেশন হবে না। যখন হবে না, তোমার মলিকুলার ওয়েট কিন্তু তুমি হাই পাবা না। সুতরাং যেহেতু পলিএস্টার যে পলিমারটা পিইটি, এটা আমাদের পলি কন্ডেনসেশন রিয়েকশনের মাধ্যমে তৈরি করতে হবে, আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এটা লক্ষ্য রাখতে হবে যে n/n, অর্থাৎ যত মোল নিব মনোমার এ, ঠিক তত মোল নিব মনোমার, এবং পিউরিটি পার্সেন্টেজ যেন সেম থাকে। পিউরিটি তো বোঝো, আমরা চাই 99.999, 3টা 9% যেন হয় পিউরিটি। সুতরাং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু এই মনোমার যদি আমরা ঠিক মতো নিতে পারি, তাহলে সুন্দরভাবে ভালো কোয়ালিটির পলিমার পাবো। আচ্ছা, এবং এটাকে নিশ্চিত করার জন্য প্রথমে যে কাজটা করা হয়, এই ইকুই মলিকুলার লেভেলে যাতে কোনো সমস্যা না হয় আর কি, সেই জন্য ওই যে বললাম দুইটা ধাপে রিয়াকশনটা সম্পন্ন করা হয়। প্রথমে আমরা ডিজিটি তৈরি করি, তাহলে ডিজিটি যখন তৈরি করে ফেললা, একটা কিন্তু রেশিও চলে আসলো, খেয়াল করো আসছে কিনা ভালো করে আবার দেখো। মাঝখানে ছিল একটা মনোমার, দুই পাশে ছিল দুইটা মনোমার, তাই না? ইথিলিন গ্লাইকোল ইউনিট দুইটা ছিল, টেরেথ্যালিক অ্যাসিড অথবা টেরেথ্যালিক অ্যাসিডের যে এস্টার ইউনিট মাঝখানে ছিল, রেশিওটা কিন্তু হয়ে গেল, তাই না? এই জন্য ডিজিটিটা তৈরি করে নিলে দেখা যায় হাই মলিকুলার ওয়েট পলিমারটা পাওয়া যায় সহজ। এই জন্যই তো বিজ্ঞানীরা এইভাবে প্রপোজ করেছেন। এবং এই যে কেমিস্ট্রি, যে কেমিক্যাল রিয়েকশনের টেম্পারেচার এবং প্রেসার, এটা কিন্তু অনেক গবেষণার পরে এইভাবে করলে ভালো পাওয়া যায়, ঠিক করেছিল না, আমরা ওইটাই ফলো করি। প্রথমে যেটা করা হয়, যে যদি ডিএমটি আমরা নেই, ডিএমটি তো বোঝো তাই না, ডাইমিথাইল টেরেথ্যালেট মনোমার, যদি এ মনোমার যদি হয় ডিএমটি, তাহলে এটাকে একটু মেল্টিং করে নিতে হয়, ওটা সলিড তো একটু গলায় নিতে হয় আর কি। আচ্ছা, তারপরে গরম ইথিলিন গ্লাইকলের সাথে মিশ্রিত করা, তখন কিন্তু কোনো কেমিক্যাল রিয়েকশন হবে না, আবারও বলছি, এটা দেখো প্রথম ধাপটা বাম দিকে একটা খেয়াল করো, কোনো কেমিক্যাল রিয়েকশন কিন্তু হবে না। এখানে ভালো মতো মিশ্রিত করা, মিশ্রিত করা, এটাকে বলে র মেটেরিয়াল প্রিপারেশন। তারপর আমরা আরেকটা চেম্বারে নিয়ে যাব, এখানে কিন্তু মিশ্রিত করতেছে একটা চেম্বার, ওখানে কিন্তু কোনো কেমিক্যাল রিয়েকশন হবে না। কেমিক্যাল রিয়েকশনের জন্য কি করতে হবে, আর একটা চেম্বারে নিতে হবে, স্টেইনলেস স্টিলের ভেসেল, সেখানে নিয়ে যদি তোমার মনোমার এ যদি হয় ডিএমটি, টেম্পারেচার হবে 180 থেকে 210, আর মনোমার এ যদি হয় টেরেথ্যালিক অ্যাসিড, তাহলে টেম্পারেচার হবে হলো 240 থেকে 260, টেম্পারেচার মনে থাকে যেন। হ্যাঁ, আর প্রেসার হবে 1.5 থেকে 2 বার। 3 ঘন্টা রাখবে, 3 ঘন্টা পরে ডিজিটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ডাই গ্লাইকল টেরেথ্যালেট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন এই ডাই গ্লাইকল টেরেথ্যালেট যখন একবার তৈরি হয়ে গেল, খেয়াল করো তুমি কিন্তু ওই যে মনোমারের যে রেশিওর যে প্রবলেমটা, যে কারণে তুমি 100% পলিমারাইজেশন সম্ভব হয় না, যে কারণে তুমি ভালো কোয়ালিটির পলিমার পাও না, হাইমার, সেটা কিন্তু আমাদের
ওই বাধাটা অপসারিত হয়ে গেল, যেহেতু একটা নির্দিষ্ট রেশিওতে অলরেডি এখানে আছে, অণুর ভিতরেই আছে। এখন এই ডিজিটি আরো অনেক হায়ার টেম্পারেচারে গেলে পলিকন্ডেনসেশন রিঅ্যাকশন করে 270 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 2 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট ইজ ইউর ডিজায়ার মলিকুলার ওয়েট। না বুঝলে কিন্তু প্রশ্ন করবা, তোমার কাঙ্ক্ষিত মলিকুলার ওয়েট কত, সেই অনুসারে টাইমটা লাগতে পারে। তো তুমি কিন্তু 1 ঘন্টা পর পরই চেক করবা যে দেখি তো কত মলিকুলার ওয়েট হলো, তোমার যে কাঙ্ক্ষিত মলিকুলার ওয়েটের কাছাকাছি কিনা। যদি কাছাকাছি চলে আসে তোমার পলিমারাইজেশন স্টপ করতে হবে, হ্যাঁ, কারণ তুমি তো পেয়ে গেছো মোটামুটি। আর পলিমারাইজেশন যতক্ষণ চলবে ততক্ষণ কি করতে হবে, ইথিলিন গ্লাইকল আমার রিকভারি করতে হবে। মনে আছে কিনা ডিজিটি যখন রিঅ্যাকশন করে ইথিলিন গ্লাইকল বের হয়, ইথিলিন গ্লাইকলটাকে রিসাইকেল করতে হবে। এখন হয়তো শোনো, কোনো খাতে কনফিউশন থাকলে কিন্তু বললো, আমি কিন্তু আলোচনা করছি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, মুখস্থ করার জন্য। তাহলে এই ইথিলিন গ্লাইকলই আবার মনোমার হিসাবে তুমি ব্যবহার করতে পারবে, গরম করে নিলেই হবে। এখানে আবার দেখো গরম আছে 270 থেকে 280। তাহলে আমরা যদি গরম এমন একটা পাইপের ভিতরে দিয়ে নিয়ে যাই যে পাইপটার চারিদিকে তোমার মনে করো ইনসুলেশন দেওয়া আছে, তাহলে কিন্তু টেম্পারেচারটা থাকবে, তাই না, আমার পরে হিট সেভিং হবে। তো যাই হোক, এই আসলে পুরো সিস্টেমটাই কিন্তু ওয়েল ডিজাইন করা, সুন্দরভাবে ডিজাইন করা, যাতে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। তারপর যখন পলিমার তৈরি হবে, পলিমার তো লিকুইড স্টেটে আছে, তখন লিকুইড স্টেটে না আমরা তো জানি যে আমাদের পলিইথিলিন টেরেথ্যালেটের মেল্টিং পয়েন্ট আমরা বলি না, মেল্টিং টেম্পারেচার কত, মেল্টিং টেম্পারেচার হলো 255 থেকে 260 ডিগ্রি। এখানে টেম্পারেচার কত আছে দেখো, 270 থেকে 280। তার মানে আমার পলিমারটা গলিত অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আছে। তুমি যদি চাও তাহলে এই পলিমার থেকে তুমি ফাইবার তৈরি করতে পারো। স্পিনারেটের ভিতর দিয়ে পাস করলে, ফিল্ট্রেশন করতে হবে অবশ্যই, পাস করলে ফাইবার হয়ে যাবে। আর তুমি যদি চাও না আমি চিপ তৈরি করবো, ফাইবার তৈরি করবো না, ফাইবারের তো অর্ডার নাই, বায়ার কোনো অর্ডার দেয় নাই, তাহলে আমি কার জন্য বানাবো, কত ডায়ামিটারের ফাইবার, তাই না, এটা তো ফাইবারের তো স্পেসিফিকেশন আছে। তাহলে আমি চিপ তৈরি করে রেখে দিই, এটা বাজারে বিক্রি করে দিই, বা আমরা পরবর্তীতে ওই ফাইবার তৈরি করবো মেল্ট স্পিনিং এর মাধ্যমে। এবং আগের থেকে প্ল্যান করা থাকে, সেইভাবে আসলে তৈরি করা হয়। সো আমরা চাইলে ডুয়েল আউটপুট ব্যবস্থা রাখতে পারি, আমরা চাইলে সিঙ্গেল আউটপুট রাখতে পারি। সিঙ্গেল আউটপুট তুমি যদি চাও যে স্পিনারেটই থাকবে, শুধু ফাইবারই হবে, দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। এগুলি যখন ফ্যাক্টরি সেট আপ করা হয় এগুলি ডিসাইড করা হয়, সাধারণত দুইটাই রাখা হয়, এটা হলো আইডিয়া। এখন এখানে যে কথাগুলো আছে সেই কথাগুলোই আমি পরে লিখে দিয়েছি, তোমরা ডেফিনেটলি এটা পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা। আশা করি বুঝতে পারবা, এখানে কোনো এমন জটিল কোনো কথাবার্তা নাই। এবার আমি আসছি কন্টিনিউয়াস পলিমারাইজেশন। হয়তো বলতে পারো যে স্যার দুইটার ভিতরে কোনটার গুরুত্বটা বেশি। সত্যি বলতে কি, বর্তমানে যে সমস্ত প্লান্ট সেট আপ হচ্ছে সারা পৃথিবীতে, এবং আমাদের বাংলাদেশেও যেটা তোমাদের বলেছি যে সিরাজগঞ্জে একটা সেট আপ হওয়ার কথা আছে, হ্যাঁ, যদিও আমি এখন পর্যন্ত এটা যতটুকু জানি তারা মেশিন এখনো কিনে নেয়। আমি এটাও শুনছি যে চিটাগাঙেও নাকি এরকম চিন্তা ভাবনা আছে, এর আগে কুমিল্লাতেও ছিল, কিন্তু আলটিমেটলি হয় নাই। হ্যাঁ, এখানে আসলে অনেক ইনভেস্টমেন্ট দরকার, তো ধরো 300 কোটি টাকা 400 কোটি টাকার ইনভেস্টমেন্ট দরকার। এত টাকা দিয়ে সবাই কিন্তু ধৈর্য ধরতে চায় না। বাঙালি যারা আমাদের বাংলাদেশের মানুষ, একটা স্বভাব হইলো কি অল্প অল্প সময়ে বড় লোক হতে চায়, হ্যাঁ, তখন ওই চুরি ডাকাতির দিকে চলে যায় আর কি, বুঝছো। এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে মনোযোগটা তাদের কম, যেটা করলে বেশি লাভ হবে অতি কাঁচা পয়সা ওই দিকে চলে যায়। যে কারণে আলটিমেটলি এই গত 15-16 বছর যাবৎ 3টা পরিকল্পনা আছে, আমিও একটা পরিকল্পনা সম্পর্কে অনেক ভালো জানতাম এক সময় আর কি। তাই হোক, এখন পর্যন্ত কিন্তু সেট আপ হয় নাই। আমরা আশা করি আমাদের দেশে হবে, এবং সেটাও কন্টিনিউয়াস পলিমারাইজেশন প্ল্যান্টিং। তো কন্টিনিউয়াস পলিমারাইজেশনে ক্যাপাসিটি হলো 100 থেকে 400 টন পার ডে, প্রতিদিন ক্যাপাসিটি হবে 100 থেকে 400 টন। এখানে এই সিস্টেমটা অবশ্যই ডিফারেন্ট, কিন্তু আমি বলছি মূলনীতি কিন্তু খুব একটা পার্থক্য নাই। আমি একটার পর একটা ধাপগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, আমি সংক্ষেপে পুরো প্রসেসটা সম্পর্কে বলছি।
এখানে ওই যে আগে যেটা আমি বলেছিলাম যে মিক্সিং করা হয়, সেই মিক্সিং প্রসেসটা আরো ভিগারাসলি হয় এবং এই মনোমার এ মনোমার বি যেটা নেওয়া হয় আর কি। কারণ তুমি বলতে পারো স্যার মনোমার এ কোনটা, মনোমার এ হলো টেরেথালিক অ্যাসিড। এখানে কিন্তু এস্টারটা নেওয়া হয় না, ওই যে ডিএমটিটা নেওয়া হয় না, কন্টিনিউয়াস প্রসেসে টেরেথালিক অ্যাসিড নেওয়া হয়। এটা অনেক কারণ আছে, আমি হয়তো কারণগুলিতে যাচ্ছি না, অ্যাডভান্টেজ সুবিধা আছে অনেক। তাহলে টেরেথালিক অ্যাসিড হলো মনোমার এ, আর মনোমার বিটা হলো ইথিলিন গ্লাইকল। প্রথমে রিয়েকশন করে, রিয়েকশন করে কি তৈরি হয়, ডিজিটি তৈরি হয়। এখন ওই ডিজিটিটা কোথায় তৈরি হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো ডিজিটের তৈরি হয় 2 নাম্বার, প্রথম ধাপে না, দ্বিতীয় ধাপে। এখন দ্বিতীয় ধাপে কিন্তু আবার ব্র্যাকেটের ভিতরে একটু টু লেখা আছে, ওইটা বুঝতে হবে। ওই টুটা কি আসলে জানো? ওই টুটা হলো এস্টারিফিকেশনটাই 2টা ধাপে সম্পন্ন হয়, 2টা ধাপে সম্পন্ন হয়। তাহলে একটা ধাপ, প্রথম ধাপের টেম্পারেচার হলো তোমার এই এখানে 200 আছে তো ধরো 20 ডিগ্রি কম 180, পরেরটা হলো 200। এবং এখানে তোমরা জানো যে পানি তৈরি হয়, তাই না? পানিটাকে সরায় ফেলতে হয়। তাহলে প্রথমে ডিজিটি তৈরি করলাম 2টা ধাপে কিন্তু, আর ব্যাচ প্রসেসে ছিল একটা ধাপে, তাই না? একটা ধাপে ছিল, এখানে 2টা ধাপে, 180-তে প্রথমে, তারপর 200-তে। তাহলে ডিজিটি হয়ে গেল। তৃতীয় ধাপে গিয়ে প্রি পলিকন্ডেন্সেশন, এটা তো আগে ছিল না। তাহলে এটা কি আসলে? এটা হলো কি, এটাও ইঞ্জিনিয়ারদের আবিষ্কার, যে একবারে কিন্তু হিউজ কোয়ান্টিটি, তোমাদের বুঝেছো তো, 100 থেকে 400 টন পার ডে হিউজ কোয়ান্টিটির পলিমার তৈরি হবে। হ্যাঁ, রিয়েক্টর গুলো বড় বড়। তো এত হিউজ কোয়ান্টিটির মনোমারের মধ্যে রিয়েকশন করাটা একটু কঠিন। কঠিন বলতে কি, যদিও আমি এত মাইনর লেভেলে কথা বলবো না, কঠিনটা হলো কি, ওই যে বললাম যে ইম্পিউরিটিস, বিভিন্ন ধরনের সাইড রিয়েকশন হয়। হ্যাঁ, আমি যেটা রিয়েকশন যেটা চাই যেভাবে, ওইভাবে না হয়ে একটু ভিন্নতর রিয়েকশন হয়। সেই জন্য খুব কেয়ারফুলি ভালো কোয়ালিটি পলিমার পাওয়ার জন্য আমরা 2টা এই পলিকন্ডেন্সেশনের ভিতরে আবার ভাগ করে দিছি। কি ভাগ করেছি? প্রথমে একটু কম মলিকুলার ওয়েটের পলিমার তৈরি করব। দেখো মলিকুলার ওয়েট হলো 4000 থেকে 7000। এরপরে এগুলি থেকে আবার হায়ার মলিকুলার ওয়েট পলিমার তৈরি করব। তোমাদের স্টেপ গ্রোথ পলিমারাইজেশন পড়ে আসছো আগে, তোমরা জানো যে পলিমার প্রথম দিকে কিন্তু মলিকুলার ওয়েট বেশি হয় না, লাস্ট মোমেন্টে গিয়ে কখন, যে 90%-এর উপরে যখন কনভার্সন হয়, তখন মলিকুলার ওয়েট দ্রুত গতিতে বাড়ে। ওই সময় রিয়েকশনটা ভন্ডুল হয়ে যায়, অনেক সময় মেনটেন করা যায় না, ওয়েল মেনটেন করা যায় না, স্টায়ারিং ভালো করা যায় না। সেজন্য ইঞ্জিনিয়াররা প্রপোজ করেছি কি আমরা প্রি পলিকন্ডেন্সেশন করবো আগে, তারপরে পলিকন্ডেন্সেশন। তাহলে প্রি পলিকন্ডেন্সেশন টেম্পারেচারটা একটু কম রাখবো, দেখো 250 থেকে 285, আর পরেরটাতে রাখবো হলে 280 থেকে 290। এইভাবে করে দেখলো যে সুন্দর পলিমার ভালো হয়। প্রেসারও আমরা ভেরিয়েশন করেছি। আচ্ছা, তো এইভাবে আমরা প্রথমে 4 থেকে 7000 মলিকুলার ওয়েট বিশিষ্ট পলিমার তৈরি করি। এখানে 2টা চেম্বার থাকে, একটা চেম্বার না, 2টা চেম্বার, প্রথম চেম্বার, দ্বিতীয় চেম্বার। আচ্ছা, তাহলে এখানে প্রি কন্ডেন্সেশন সম্পন্ন হয় এবং মলিকুলার ওয়েট থাকে মোটামুটি ভাবে 4 থেকে 7000-এর মতো। তারপর সেকেন্ড এই পরের স্টেপ যেটা আর কি, পলিকন্ডেন্সেশন চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখো 6 ঘন্টা রিয়েকশন হয় এবং অত্যন্ত প্রেসার দেখো 1.5 মিলিমিটার অফ মার্কেট। সেখানে আমরা পাই মলিকুলার ওয়েট, অনেক হাই মলিকুলার ওয়েট পাই। এবং এই পলিকন্ডেন্সেশন চেম্বারে যে পলিমারটা থাকে, পলিমারের টেম্পারেচার হলো 280 থেকে 290 ডিগ্রি গলিত অবস্থায় থাকে। এই পলিমারকে আমরা সরাসরি স্পিনারেটের ভিতর দিয়ে পাস করে ফাইবার তৈরি করতে পারি, অথবা চিপ স্পিনিং এর জন্য স্পিনারেটের মতোই, ওটার নাম ভিন্ন আর কি, রিবন স্পিনিং। মনে করো ছিদ্রটা মোটা হয় আর কি, তো মোটা হইলে একটা মোটা সুতার মতো বের হয়, তাই না, অনেক মোটা। তারপর ওটাকে কাটা হয়, কাটলে চিপস হয়ে যায়, এটাকে বলে রিবন স্পিনিং বলা হয়। এনিওয়ে, তাহলে আমরা চিপস তৈরি করতে পারি, ফাইবারও তৈরি করতে পারি। এবং এই গলিত পলিমারের মধ্যে ফাইবার তৈরি করা ঠিক আগে এখানে তো আর কোনো মেল্টিং করা লাগতেছে না, কারণ গলিত অবস্থা আছেই। ঠিক আগে কোনো অ্যাডিটিভ যদি যোগ করা দরকার হয়, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে মাস্টার ব্যাচ সিস্টেম বলে অ্যাডিটিভ যোগ করা হয়। ফাইবারটা বা চিপসটা তৈরি হওয়ার জাস্ট আগের মুহূর্তে অ্যাড করা। এই হলো আমাদের সংক্ষেপে কন্টিনিউয়াস পলিমারাইজেশন।
কন্টিনিউয়াস পলিমারাইজেশনে তোমরা পড়বা, এখানে ডিটেইলস আমি পরে লিখে দিয়েছি তোমাদের পড়ার জন্য। একটা জিনিস একটু মনে রাখো, এই যে টেম্পারেচার, প্রেসার, মলিকুলার ওয়েট কোন চেম্বারে কোনটা, হ্যাঁ, এগুলো একটু মনে রাখো। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা ভবিষ্যতে মানে আমি বলছি যে খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো কি এডিটিভ যোগ করা হয়, কি 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 ধরনের এডিটিভ। দেখো ফসফরাস এডিটিভটা মাস্ট যোগ করতেই হবে, হ্যাঁ, এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই ফসফরাস এডিটিভ যোগ করতে হবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অথবা অ্যান্টিমনি ট্রাইএসিটেট। অনেক সময় প্রশ্ন আসে পলিস্টার ফাইবার তৈরি করা কন্টিনিউয়াস পলিমারাইজেশনে কোন ক্যাটালিস্ট ব্যবহার করা হয়, অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অথবা অ্যান্টিমনি ট্রাইএসিটেট। মনে রেখো, ট্রাইঅক্সাইড অথবা ট্রাইএসিটেট অফ অ্যান্টিমনি, এটা ব্যবহার করা। আমার কথা আপাতত ফাইবার প্রোডাকশন এখানে শেষ। এই পর্যন্ত কোনো কথা না থাকলে, আমি জানি যে আমি আজকে ক্লাসে হয়তো সময়টা খুব বেশি পাচ্ছি না, যদি একটু সময় থাকে তাহলে আমি আলোচনা করব, নয়তো আজকে এখানেই শেষ করতে চাই। তোমাদের কথা বলো, তারপরে আমি ডিসিশন নেব শেষ করব কি করব না। একটু সময় হাতে থাকলে, আমাদের 8টার দিকে ক্লাস আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ইম্পিউরিটিজ বা সাইড রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।